ক্ষণিকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। এই মুহূর্তে বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছতে পারে তার বোধহয় সব থেকে বড় উদাহরণ তৈরি করে রাখলো বাংলাদেশ। শুধুমাত্র ভারতের প্রতি এমন বিদ্বেষ যে সেই বিদ্বেষের প্রতিফলন দেখতে পাওয়া গেল খেলার মাঠে পর্যন্ত। ভাবুন, দেশটা ভারতের দয়ায় জন্মালো, এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত ভারতের চাল ভর্তি জাহাজ চট্টগ্রামে বন্দরে গিয়ে পৌঁছচ্ছে, তবে দেশের মানুষের পেটে ভাত জুটছে। আর সেই দেশটা যেখানে সব রকম ভাবে তার খেলাধুলো থেকে পড়াশুনো থেকে মেডিকেল সাপোর্ট থেকে এভরিথিং ভারত করে এসছে, তাদের এত রাগ এত বিদ্বেষ যে একটা মৌকা তারা পেয়েছিল আজ ক্রিকেটের মাঠে। ঘটনাচক্রে থার্ড আম্পায়ার হিসেবে ছিল কোনো এক বাংলাদেশি, সঙ্গে সঙ্গে প্রতিশোধের স্পৃহায় এমন একটা মারাত্মক কাজ করে ফেললেন যা নিয়ে গোটা বিশ্ব চর্চা শুরু হয়ে গেল। আমাদের এমন অনেক কিছু প্রতিবেশী থাকে, আমাদের কিছু প্রতিবেশী আছে যারা নিজেদের যন্ত্রণায় কষ্ট পায় না, কষ্ট পায় পাশের বাড়ির কারোর যন্ত্রণা হলে। হয় না, আমাদের আশপাশে এরকম অনেকে থাকে, পাশের বাড়ি তার পাশের বাড়ি, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে, আমরা বলি না। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থা ঠিক তেমন এখন। গত বছর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর উল্লাসে ফেটে পড়েছিল বাংলাদেশ, মনে আছে তো? অথচ এই বাংলাদেশি 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্বেই ছিটকে গিয়েছিল। ভাবুন তাহলে, ভারতের দয়ায় যাদের পেট চলছে তারা দিনের পর দিন বিদ্বেষের বিষ চাষ করছে। এতদিন বাংলাদেশি সমর্থকেরা এটা করতো, আর এবার বাংলাদেশি আম্পায়ার। আগে হ্যাঁ, আজ এমনটাই হলো। মেলবোর্নে অস্ট্রেলিয়া ভারতের চতুর্থ টেস্টের শেষ দিনের খেলা চলছিল। ব্যাট করছিলেন ভারতের যশস্বী জয়সওয়াল। ভারতের দ্বিতীয় ইনিংসে 340 রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী। 71তম ওভার, তখন যশস্বীর রান 84। সেঞ্চুরি থেকে মাত্র 16 রান দূরে যশস্বী জয়সওয়াল। নিঃসন্দেহে সবাই তাকিয়ে রয়েছেন তার পারফরমেন্সের দিকে। বল করছিলেন সেই সময় অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার বল যশস্বীর লেগ স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল। সেই বলে ব্যাট চালালেন বাঁহাতি ব্যাটসম্যান যশস্বী। বল উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারের হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করে বসে। তো কি হয়েছে, এরকম তো অনেক সময় আউট বলে হাউস দ্যাট বলে আবেদন করে বসে। কিন্তু আম্পায়ারের দেখার কাজ যে আদেও ব্যাটে বলে লেগেছে না লাগেনি, স্ট্যাম্প উড়েছে না ওড়েনি। মাঠের আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন আউট দিলেন না। তিনি দেখেছেন, তিনি মাঠে ছিলেন, তিনি আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া, আউট দেন তৃতীয় আম্পায়ার। বল ব্যাটে না লাগলেও আউট দিয়ে দিলেন তৃতীয় আম্পায়ার, অর্থাৎ থার্ড আম্পায়ার। এইবারই প্রশ্ন যে আরে ভাই, মাঠে যে আম্পায়ার রয়েছে তিনি বলছেন আউট নয়। অস্ট্রেলিয়া আবেদন করতেই পারে, অস্ট্রেলিয়া আবার রিভিউ চাইলো, এবার থার্ড আম্পায়ারের কাছে গেল, থার্ড আম্পায়ার বলে দিল আউট। এটা কি করে সম্ভব? থার্ড আম্পায়ার তো আরো ভালো করে দেখতে পাবে, স্লো মোশনে দেখতে পায়, ঠিক করে দেখতে পায়, বারবার করে দেখতে পায়, রিওয়াইন্ড করে দেখতে পায়, তাহলে তিনি কি করে ভুল দেখলেন? এরপর হচ্ছে আসল টুইস্ট কাহিনী মে। থার্ড আম্পায়ার আর কেউ নয় ভাই, বাংলাদেশি সরফুদ্দৌল্লা সৈকত। সরফুদ্দৌল্লা সৈকত, এই সরফুদ্দৌল্লা এরা বাংলাদেশ থেকে উঠেছে, বাংলাদেশি আম্পায়ার। সদ্য সবে মানে হামাগুড়ি টানতে টানতে ক্রিকেট খেলা শিখেছে। মৌকা পেয়েছে একটা, ভারতের ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে আউট দিয়ে দিল, এবং এটা ভাবলেও না যে এর জন্য তার নিজের রেপুটেশন কোন জায়গায় যাবে। জীবনে আর কখনো তিনি আম্পায়ারিং করতে পারবেন কিনা, গোটা বিশ্বের কাছে ক্রিকেটের মাঠে বাংলাদেশ তার নিজের নামটা কিভাবে ডোবাবে, এগুলো কিচ্ছু ভাবলো না। কিন্তু যেহেতু ভারতের প্রতি এত বিদ্বেষ, এত বেইমানি নেমখারামি রন্ধ্রে রন্ধ্রে, যে মাঠেতেও সেটা কোথাও বাদ গেল না। থার্ড আম্পায়ার সরফুদ্দৌল্লা সৈকত আউট দিয়ে দিলেন।
বাংলাদেশের এই আম্পায়ার কি তবে ভারত বিদ্বেষ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে আমরা প্রশ্ন করেছিলাম, রিপোর্টাররাও প্রশ্ন করেছেন। শুনুন বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা এই বিষয়ে কি বলছেন, দেখুন। आज का परिणाम निराशाजनक तो है, इसमें कोई शक नहीं। यशस्वी जायसवाल का था, वो आउट नहीं था। मैं भी मैच देख रहा था तो मैंने उसमें जो स्नोकोमीटर है उसमें तो क्लियर था कि टच नहीं किया, लेकिन वो थर्ड अंपायर का फैसला था। लेकिन मेरी एक बात कहनी है, हमारा पर्सनल व्यू ये है कि इस मामले में टेक्निकल कमेटी को, आईसीसी को देखना चाहिए कि या तो टेक्नोलॉजी के हिसाब से जाए या जो इंडिविजुअल की ओपिनियन है थर्ड अंपायर की, उस हिसाब से जाए। एक कोई चीज तो होनी चाहिए, क्योंकि एक फैसले में आप स्नोकोमीटर के हिसाब से गए और दूसरे फैसलों में आपने उसको नहीं माना। तो ये जो है आईसीसी की टेक्निकल कमेटी को ये डिसाइड देखना चाहिए कि कुछ ना कुछ इसका रास्ता निकालना चाहिए। जब आप ग्राउंड अंपायर को, फील्ड अंपायर के निर्णय को बदलते हो तो उसके लिए काफी मजबूत जो है कारण होने चाहिए। কি বুঝলেন বাংলাদেশি আম্পায়ারের কারনামা? এর আগে শুধুমাত্র আমি এই কয়েকটা পরিসংখ্যান পরে দেখাবো, তার আগে আমি শোনাই যে একবার দেখাবো 2023 বিশ্বকাপ ক্রিকেটে ভারত যখন ফাইনালে হেরে যায়, ভারতের হার হয়, ক্রিকেটের মাঠে দেখুন হার জিত রয়েছে। বহুদিন ধরে ভারত ক্রিকেট খেলছে, বহুদিন ধরে ভারত ফুটবল খেলছে, ক্রিকেটের মাঠে হার আমরা দেখেছি, ক্রিকেট মাঠে জিতও আমরা দেখেছি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও আমরা হয়েছি। নতুন কিছু নয়, হার থাকলে জিত থাকবে, জিত থাকলে হার থাকবে। কিন্তু এর মধ্যে যদি ব্যক্তিগত কারোর বিদ্বেষ থাকে, রাগ থাকে, প্রতিহিংসা থাকে, প্রতিশোধ থাকে, তাহলে তার রেজাল্টটাই হবে যেটা এই মুহূর্তে হলো, আজকে যেটা হলো। আমি একবার শোনাবো যে এর আগে যখন 2023 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত হেরে গিয়েছিল, সেই সময় বাংলাদেশের যে ফ্যানেরা তারা উপস্থিত ছিলেন, তাদের বক্তব্যগুলো একবার শুনুন, তাদের কথাগুলো, বডি ল্যাঙ্গুয়েজগুলো একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আজকের থার্ড আম্পায়ার সরফরদৌল্লা যা করেছে সেটা কিছুই নয়, সেটা ক্রিকেট নয়, সেটা খেলা নয়, সেটা আসলে ব্যক্তিগত বিদ্বেষ, ব্যক্তিগত প্রতিহিংসা। এই আম্পায়ারের চিরদিনের জন্য সমস্ত রকমের রেজিস্ট্রেশন লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত, একে ব্যান করে দেওয়া উচিত, বিশ্বের কোনো প্রান্তে আম্পায়ার যাতে খেলতে না পারে সেই ব্যবস্থা করা উচিত, যাতে কোনোদিনের ক্রিকেটের মাঠে পর্যন্ত পা রাখতে না পারে। তার আগে আমি দেখাবো যে বাংলাদেশি ক্রিকেট ফ্যান তারা ভারতের হারের সময় কি বলেছিল। 2023 জাস্ট গত বছর, তখনও শেখ হাসিনা কোথাও উড়ে যায়নি, তখনও শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নেননি, তখনও পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি, এত কিছু হয়নি, তখনও পর্যন্ত ভারত বাংলাদেশ একটা গুটি গুটি সম্পর্ক ছিল। এখান থেকে কবি সাহিত্যিকরা যেতেন, ওখান থেকে লোকজন আসতেন সিনেমা করতে, এখনো আসেন। নিজের দেশে সিনেমায় চান্স পায় না, আমাদের দেশে সিনেমা করে, নাম পায়, খ্যাতি পায়, যশ পায়, নায়ক হয়ে যায়, নায়িকা হয়ে যায়। তখনও 2023 সালেও কি বক্তব্য ছিল বাংলাদেশি ক্রিকেট ফ্যানেদের, দেখুন। ইন্ডিয়ার মাটিতে 1.5 লাখ সাপোর্টারকে কান্না ভেজা চোখ নিয়ে বাড়ি ফেরাইতেছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া আমাদের গোনায় ধরে না, ইন্ডিয়া আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে, ইন্ডিয়া হচ্ছে আমাদের দ্বিচারিতা করে। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, তাই যে কান্না করতেছে এটাই আমাদের সুখ। সুরি সব জায়গায় চলে না, সবার সাথে চলে না, এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। কি বুঝলেন, কি দেখলেন? বাংলাদেশের ভারতের প্রতি যে কত প্রেম। আমাদের দেশের কিছু সেকুলার, কিছু লুঙ্গি সাংবাদিক, বলতে খারাপ লাগে, তারা সারাক্ষণ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশে ভারতের পতাকার অবমাননা হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা মারধর খাচ্ছে, বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান উঠছে, তারা বলছে ও কিছু নয়, ও একটু আধটু হতে পারে, ওটা পররাষ্ট্রের ব্যাপার, আমাদের কি দরকার। আমাদের দেশেও আছে সেকুলার লোক সেজে ঘুরে বেড়ায়, সারা বিশ্ব নিয়ে তাদের নজরদারি রয়েছে, সারা বিশ্ব নিয়ে মন্তব্য রয়েছে, বাংলাদেশ নিয়ে স্পিকটি নট, মুখে সেলোটেপ মেরে বসে থাকে। তাদের এগুলো শোনানো উচিত, যদিও শুনে কোনো লাভ নেই, কারণ তারা নিজের দেশে, নিজের দেশের খেয়ে পড়ে নিজের দেশের সঙ্গে বেইমানি করা শিখে গিয়েছে। হিন্দিতে বলে জিস থালি মে খাতে উসি মে ছেদ করতে। এরা হচ্ছে তারা যারা আমাদের পশ্চিমবঙ্গে থাকে, কোনো না কোনো লতায় পাতায় পূর্ব কানেকশন ছিল বাংলাদেশের, তারা ভারতে থেকে ভারতের সুযোগ সুবিধা নিয়ে, ভারতের নাগরিকত্ব নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে দালালি করে।
জামাতের হয়ে দালালি করে এমন লোকও রয়েছে, তারা এই বক্তব্য শুনলে খুশি হবে, কিন্তু আমরা হই না, আমরা হই না। এর সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিসংখ্যান দেখাবো। দেখুন যে ক্রিকেটের মাঠে যারা বললাম না, ক্রিকেটেও জীবনে যারা হামাগুড়ি দিচ্ছে, তারা আজকে ভারতকে বাগে পেয়ে একটা মৌকা পেয়েছে যে ভারতের ভাই ব্যাটসম্যান ছিল আর তিনি ছিলেন হচ্ছে থার্ড আম্পায়ার, তিনি আপনি করতে আর ইচ্ছে করছে না, সেই থার্ড আম্পায়ার তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে। এরা খেলার মাঠের এথিক্স জানে না, জানবে কি করে? ওই খারিজি মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে ভারতের দয়া আজকে তো ক্রিকেটে পা রাখতে পেরেছে, বেশি কিছু তো নয়। জানবে কি করে তারা? ক্রিকেটের এথিক্স জানে না, নিয়ম জানে না, থার্ড আম্পায়ার হয়ে বসেছে আর সেখানে ভুল ভাল জিনিস করে নিজের কেরিয়ার তো শেষ করলোই, দেশকেও বদনাম করলো। চলুন দেখা যাক ক্রিকেট নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমি জাস্ট দেখছিলাম যে এর আগে ভারত বাংলাদেশ যারা বারবার করে ভারতের সঙ্গে সব ক্ষেত্রে তুলনা করার চেষ্টা করে, এই 4 দিনে এই দখল করবো, 5 দিনে ওই দখল করব, তারা ক্রিকেটের মাঠ পর্যন্ত কতবার দখল করতে পেরেছে চলুন দেখা যাক। ভারতের কাছে এখনো পর্যন্ত শিশু, আমি বলবো শিশু বাংলাদেশ, এখনো পর্যন্ত একদিনের ম্যাচ যে কটা হয়েছে, সে একদিনের ম্যাচে 32টা জয় ভারতের, আর বাংলাদেশ একদিনের ম্যাচ জিতেছে আজ পর্যন্ত 8খানা, মাত্র 8টা একদিনের ম্যাচ আজ পর্যন্ত জিততে পেরেছে। ভারত জিতেছে এখনো পর্যন্ত 32খানা। একদিনের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 9ম স্থানে। একদিনের ক্রিকেটে একদিনের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 9th পজিশনে আছে, ভারত আছে 1 নম্বর পজিশনে, প্রথম। নেক্সট টেস্ট ম্যাচ ভারত জিতেছে এখনো পর্যন্ত 13খানা, বাংলাদেশ আজ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ জিতেনি। আর এটাই তো আমার প্রশ্ন, যে দেশটা টেস্ট ম্যাচ জিতেনি আজ পর্যন্ত, সেই দেশের লোক কি করে সেখানে আম্পায়ার হয়ে যায়? ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার আসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দ্বিতীয়, বাংলাদেশের অবস্থান 9ম, 9th জায়গায় রয়েছে টেস্ট র্যাঙ্কিংয়েও। নেক্সট টি-20 ম্যাচে যে কবার খেলা হয়েছে, মুখোমুখি হয়েছে দুই দেশ, ভারত জিতেছে 16 বার, বাংলাদেশ জিতেছে মাত্র 1 বার। নেক্সট পরপর এগিয়ে যাই আমরা, পরপর একটু ঝড়ের গতিতে এগোই। টি-20 র্যাঙ্কিং যদি নজর রাখি আমরা, ভারত টি-20 র্যাঙ্কিংও প্রথম, বাংলাদেশ টি-20 র্যাঙ্কিংয়েতেও 9ম। বিশ্বকাপের ম্যাচ ভারত 4 বার জিতেছে মুখোমুখি হওয়ার পর, বাংলাদেশ মাত্র 1 বার। এই পরিসংখ্যানগুলো দেখার পরও কি লজ্জায় মুখ ঢাকবে এই দেশটা আমি জানি না। আসলে লজ্জা বলে কোনো বিষয় বস্তুই এই দেশটার কাছে নেই, কারণ গত পরশুদিনই আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজ ভর্তি চাল গিয়ে পৌঁছেছে। তারপরও তাদের এত বিদ্বেষ যে সুযোগ পেয়ে আজকে থার্ড আম্পায়ার হিসেবে ভারতের যশস্বী জয়সওয়ালকে সুন্দর আউট ডিক্লেয়ার করে দিল। নেক্সট দিকে আসি আমরা, পরপর পয়েন্টগুলো বলছিলাম। তারপর আসাদুজ্জামান তিনি কি বলছেন একবার শোনাবো, কারণ বাংলাদেশ আসলে ক্রিকেট খেলাটাই বোঝে না, ক্রিকেটের সঙ্গে কোনো লেনাদেনা নেই। এবার আপনাদেরকে এমন একটা বক্তব্য শোনাবো যা শুনলে আপনারা হাসবেন না কাঁদবেন ভেবে পাবেন না। এই আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের আইনজীবী, আমাদের দেশের আইনজীবী কেউ বললে তো মানে আমরা বিশ্বাসই করতাম না, কেউ ভাবতেও পারবে না। আসাদুজ্জামান বাংলাদেশি আইনজীবী, তিনি ক্রিকেটের বিষয়ে কি বলেন, কি বলে আসেন, তার একটা নমুনা আপনাদেরকে দিই যে বাংলাদেশ আসলে ক্রিকেটকে কি চোখে দেখে। দেখুন, এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই, একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে, কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে, এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে? সেই জিনিস নিয়ে কত লাফালাফি। নতুন কিছু নয়, এদের কাছে মেয়েদের সিনেমায় অভিনয় করাও যা, মেয়েদের নাচ গান শেখাও তাই, আবার ক্রিকেটে একটা বলের সঙ্গে একটা ব্যাট লেগে গেলেই নাকি ক্রিকেট হয়ে গেল। এতটাই অশিক্ষিত একটা দেশ হয় কি করে, এতটা বেইমান একটা দেশ হয় কি করে, এতটা নেমোখারাম একটা দেশ কি করে হয় আমার জানা নেই। আসলে অশিক্ষিত বাংলাদেশ নিজেরাই জানে না কখন কি বলতে হয়,
কোন কথার কোন উত্তর হতে পারে? যেমন দিন কয়েক আগে হাসিনাকে ফেরত পাওয়ার জন্য তারা ভারতকে হুমকি দিচ্ছিল, যদি হাসিনা ঢাকায় না ফেরে তাহলে দিল্লি কাঁপবে, দিল্লি জ্বলবে, আরো অনেক কিছু ব্লা ব্লা ব্লা। আর আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কি বলছেন? স্বপ্ন পেয়েছেন বোধহয়, যাকে কোনো না কোনো সূত্র খাটিয়ে তিনি জানতে পেরেছেন কিছু। দেখুন কি বলছেন। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। আমাদের অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওইদিকে মনোযোগ দিতে চাই। না, সত্যি সত্যি ক্রিকেটের মাঠ হোক, রাজনৈতিক সমীকরণ হোক, বা দুই দেশের ন্যূনতম সম্পর্ক হোক, কোনো কিছুর মধ্যেই বাংলাদেশ আসলে নেই। এই দেশটার রন্ধ্রে রন্ধ্রে বিদ্বেষ ঢুকে গেছে, বেইমানি ঢুকে গেছে, এবং যেন তেন প্রকারেণও একটুখানি সুযোগ পেলেও ভারতের ক্ষতি, এটা সাইকোলজিতে ঢুকে গেছে কি ভারতের ক্ষতি করতে হবে। আমাদের যতটুকু ক্ষমতা, যতটুকু আমাদের পরিধি, ততটুকুর মধ্যে থেকে আমরা ভারতের ক্ষতি করব। সেটাই তার আরেকটা এক্সাম্পল সেট করলো আজ এই থার্ড আম্পায়ার। কিন্তু আসলে বাংলাদেশের মুখোশ খুলে গেল, এবং ভবিষ্যতের জন্য ভারতের কাছ থেকে কোনো রকম সাহায্য পাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ বোল্ড আউটই হয়ে রইল। কারণ এইটুকু জ্ঞান নিয়ে, এইটুকু সৌজন্য নিয়ে, এত বেইমানি নিয়ে প্রতিবেশী হিসেবে সাহায্য পাওয়া বেশি দিন থাকতে পারে না, বেশি দিন টিকতে পারে না। ভারত এরপর নিঃসন্দেহে যখন রাশ টানবে, তখন বাংলাদেশ কি করবে সেদিকে নিঃসন্দেহে নজর থাকবে আমাদের। আপাতত একটা কথাই বলতে হয়, এই বাংলাদেশ বিদ্বেষের বাংলাদেশ হয়ে রইল, আর এই বাংলাদেশ বোল্ড আউট হয়ে রইল। 2024টা এভাবেই শেষ করলো বাংলাদেশ, কিন্তু আসলে এই বিদ্বেষ 2024-এ ছিল না, ছিল অনেক আগে থেকে। এই বিদ্বেষ রাতারাতি হয় না, দীর্ঘদিন ধরে একটু একটু করে বিদ্বেষকে জল হাওয়া দিয়ে বড় করতে 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 তবে আজকে এই জিনিস তৈরি হয়। এতদিন পর্যন্ত হাসিনা ছিল বলে হয়তো সামনে আসেনি, হচ্ছিল কোথাও বিদ্বেষের চাষ। এখন হাসিনা না থাকাতে সেটা খুলে আম হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, পরমাণু অস্ত্র অন্য দেশের থেকে ভিক্ষে করে আনা হোক, বা ভারত থেকে চাল, গম, চিনি, ডিম এগুলো ভিক্ষে করে নিয়ে যাওয়া হোক, বা কখনো খেলার মাঠেতে ভারতীয় ব্যাটসম্যান পেলে নিজেদের সমস্ত রাগ বিদ্বেষকে জাহির করা হোক, আলটিমেটলি একটাই কথা বলবো, এই বাংলাদেশ দেশ বিদ্বেষের বাংলাদেশ হয়ে থাকবে, আর এই বাংলাদেশ অলরেডি বোল্ড আউট হয়ে রয়েছে। ভারতে বসে বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে মানুষকে বিভ্রান্ত করতে হবে। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। আমরা সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন গতকাল ছিলেন আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও একটি বিএনপির সহযোগী
কমিটি, তার সভাপতি KM রকিবুল ইসলাম রিপন, বিএনপির তরফ থেকে। দুজনের সঙ্গেই কথা বলবো, কারণ আমার সত্যি কোনো আজকে বলার কিছু নেই, আমার কোনো ভাষা পাচ্ছি না আমি, যে কি করে একটা দেশের বিদ্বেষ খেলার মাঠেতে গিয়ে আছড়ে পড়তে পারে। রিপন ভাই, আপনার সঙ্গে গতকালও কথা হয়েছিল, আপনি বলেন বারবার করে বাংলাদেশ থেকে কিছু চাই না, ভারত থেকে কিছু চাই না, কিন্তু অটোমেটিক্যালি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে কয়েক টন চাল ভারতের পৌঁছে গিয়েছে। আপনারা বলেন যে কিছু চাই না, কিন্তু আপনারা চীন থেকে চাল নেন না, পাকিস্তান থেকে ডিম নেন না, পেঁয়াজ নেন না। আজকে ভারতের ব্যাটসম্যান খেলছিল যশস্বী জয়সওয়াল, তিনি আউট অফ দি হননি, আপনাদের দেশের থার্ড আম্পায়ার তাকে আউট দিয়ে দিল। আমার বক্তব্য হচ্ছে এই কাজগুলো করে কি লাভ হচ্ছে? এই কাজগুলো করে তো শেষ পর্যন্ত নিজেদের বদনাম হচ্ছে। গোটা পৃথিবীতে এখন এই আউটটা আলোচনা হচ্ছে, গোটা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে প্রশ্ন উঠছে, কি করে এরকম খেলার মাঠে ভুল রাজনীতি করা হয়, খেলার মাঠে এত বিদ্বেষ কোত্থেকে আসে, এগুলো করে কি কোনো লাভ হচ্ছে? আজকে মাহফুজ আলম আপনাদের দলের তরফ থেকে বলছে যে আমরা জেনে গেছি হাসিনাকে ফেরত দেবে না ভারত, আমরা নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করি। কিন্তু শক্তিশালী করবেন কি করে? এত বিদ্বেষ নিয়ে শক্তিশালী কি করে হবে? ভারতের ব্যাটসম্যানকে আপনারা শুধু বিদ্বেষের বশে একটা ভুল নট আউটকে আউট করে দিলেন। আপনার কি খেলা দেখা হয়, কখনো ক্রিকেট দেখা হয়? শুনেছেন আজকে কি করেছে আপনার দেশের আম্পায়ার? হ্যাঁ, ধন্যবাদ স্বর্ণালী দি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি নেতা অভয় সেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন উপস্থাপক, কিন্তু আপনি এমন ভাবে কথা বলেন মনে হচ্ছে যে আপনি রাজনীতিবিদ, রাজনীতি চর্চা করেন। যদি রাজনীতিবিদের মতো কথা বলেন তাহলে উপস্থাপকের কোনো দরকার হয় না বলে মানুষ, যে কোনো সাংবাদিকেরই রাজনীতির চর্চা করা উচিত। যে কোনো সাংবাদিকেরই, ভারতীয় সাংবাদিকরা সবাই রাজনীতির চর্চা করে, রাজনীতি বুঝে, রাজনীতি এবং পররাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক এগুলো বুঝে আমরা খবর পড়তে বসি, প্রশ্ন করি, কারণ আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, দেশেরই প্রশ্ন করছি। আপনি বলুন প্লিজ। না না, আরে আপনি বলবেন বলুন, আপনি প্লিজ বলুন, আমি তো রোজ আপনাকে সময় দিই, বলুন না। বলেন একটি দেশ, আপনি একটা উপস্থাপক হয়ে কি করে আপনি বলেন যে বাংলাদেশ ভারত থেকে ভিক্ষা করে, ভিক্ষুকের জাতি, আপনি কি করে বলেন যে বিদেশ? এটা তো বলবে আমার সঙ্গে যিনি আছে অভয় সেন, তিনি তার রাজনৈতিক বক্তব্য দেবেন, আমি তাকে খণ্ডন করব, আপনি আমাকে প্রশ্ন করবেন, কিন্তু আপনি আমাকে আপনার সঙ্গে যিনি আছেন অভ্র সেন, আমার দেশ নিয়ে, তার নাম অভ্র সেন, আমার দেশকে অপমান করবেন, সেটা তো হবে না স্বর্ণালী, সেটা তো হতে পারে। আচ্ছা, আপনাদের নেতারা শুনুন না, সূত্রপাত কোত্থেকে হলো? সূত্রপাত কোথা থেকে হলো? আপনাদের দেশ, শুনুন, আপনার দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনে আমার দেশ ভারতবর্ষ, তার পতাকা আপনারা ফেলে রেখেছেন, আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? ভারতের পতাকা আপনাদের দেশে আপনারা মাটিতে ফেলে রেখেছেন, আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? আপনারা বলেছেন 4 দিনে কলকাতা দখল করবেন, আজ পর্যন্ত ক্ষমা চেয়েছেন? এগুলো আমাকে বলে দিন, আমি চুপ করে যাব, আমার কিচ্ছু বলার নেই। আমরা তো বরাবর আপনাদেরকে বন্ধু হিসেবে চেয়েছি। নাকি আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন না? আপনি আওয়ামী লীগে যোগ দেন, সাংবাদিকতা না করে আওয়ামী লীগে যোগ দেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আমাদের কোন লীগে যোগ দেওয়ার দরকার নেই। শুনুন, আমাদের দেশটা ভারতবর্ষ, এখানে কোনো লিগে যোগ দেওয়ার দরকার হয় না। এখানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে, প্রত্যেকে নিজেদের মতামত প্রয়োগ করতে পারে। আপনাদের দেশের মতো নয়, আপনাদের দেশের মতো নয়। আপনারা যেভাবে চিন্ময় কৃষ্ণ বাবুকে টেনে নিয়ে গিয়ে জেলে পুরে রেখেছেন, আমি ডিবেট করব রাজনীতিবিদদের সঙ্গে, আপনি উপস্থাপক, আপনি আপনাদেরকে ডিবেট করতে হবে প্রতিটা ভারতীয়ের সঙ্গে, প্রতিটা ভারতীয়ের সঙ্গে, কারণ আমাদের পূর্বপুরুষরা ভারতীয়রা আপনাদের দেশকে স্বাধীন করে দিয়েছিল। আজ পর্যন্ত আপনাদেরকে পাকিস্তানের গোলামি করতে হতো, পুরো পাকিস্তানে থাকতে হতো। আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষরা দয়া করে আপনাদের দেশকে স্বাধীন করে দিয়েছিল, তাই এই কথাগুলো বলতে পারছেন আপনারা। আজকে কলকাতায় সেটাই আমরা দেখছি। আপনারা বলেন কি করে কলকাতা 4 দিনে দখল করে নেবেন? আর দখল করে নেবেন যখন এলেন না কেন? কলকাতা দখল করতে এলেন না কেন? আপনি আজ পর্যন্ত আপনারা ক্ষমা চেয়েছেন? আরে দাদা, আপনারা ক্ষমা চেয়েছেন? ভারতের
সুবিধা নেন, গায়ে পর্যন্ত ভারতের ভ্যাকসিন রয়েছে, ট্রিটমেন্ট করাতে ভারতে আসেন, আর ভারতের পতাকাকে মারিয়ে দিয়ে যান। ক্ষমা চেয়েছেন আজ পর্যন্ত? আপনি ক্ষমা চেয়েছেন? আপনারা করতে পারেন? আপনারা করতে পারেন রিপন ভাই? আপনারা করতে পারেন? ভারতের পতাকাকে অসম্মান করতে পারেন? ভারতের পতাকাকে অসম্মান করবেন, কলকাতায় এসে চিকিৎসা করবেন, ভারতের পতাকাকে অসম্মান করবেন, আর বেঈমান শুনবেন না। বেঈমান শুনবেন, তা বললে কি করে হয়? আমাদের দেশ সবাইকে দেশের হয়ে কথা বলার অধিকার দেয়। আমাদের দেশের হয়ে কথা বলার জন্য রাজনীতি করতে হয় না। আমাদের দেশে ক্রিকেটার, আমাদের দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সবাই দেশের হয়ে কথা বলে। এটা আপনাদের দেশ নয়। আপনারা ক্ষমা চেয়েছেন? ক্ষমা চেয়েছেন আজ পর্যন্ত? কি করে বললেন 4 দিনে কলকাতা দখল করবেন? কি আছে আপনাদের কাছে? পরমাণু অস্ত্র আপনারা পাকিস্তান থেকে ভিক্ষে করছেন, কি আছে আপনাদের কাছে? ছেড়ে দিন, আমাদের কথা ছেড়ে দিন। নিজের দেশের জাতীয় সঙ্গীত সেটুকুকে পর্যন্ত সম্মান করেন না আপনারা। নিজের দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান করেন? বলুন। রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলাকে সম্মান করেন না করেন না? বলুন আজকে বলে দিন আপনি। রবীন্দ্রনাথের লেখা সোনার বাংলাকে সম্মান করেন না করেন না? কাদের সঙ্গে কথা বলবেন আপনারা বলুন? এক একটা ভারতীয় সঙ্গে সামাল দিতে আপনাদের হিমশিম খেতে হচ্ছে রাজনৈতিক দলেদেরকে। আমরা সাধারণ ভারতীয়, আমাদের সঙ্গে আপনারা সামাল দিতে পারছেন না, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না আপনারা। আপনি সামাল দেন, আপনি আমার দেশকে ভাবার কোনো কারণ নাই। আমার দেশ আমার কেন দেশকে নিয়ে ভাববো না? আপনার দেশ আমার দেশকে অসম্মান করছে। আপনার দেশ একটা ছোট্ট দেশ হয়ে আমার দেশকে অসম্মান করছে, আমাদের দেশের পতাকাকে মাটিতে ফেলে রেখে দিয়েছে। কেন প্রশ্ন করব না? আমাদের দেশে প্রশ্ন করার জন্য রাজনৈতিক দল করার দরকার হয় না। এই দেশে কলেজের ছেলেমেয়েরা পর্যন্ত রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করে। আমি অব্রর কাছে অব্র কি বলবেন? আপনি ওনার সঙ্গে, উনি আপনার সঙ্গে তর্ক করতে চাইছেন, কিন্তু আমি বলে দিয়েছি যে ভারতবর্ষের সবাই রাজনীতি নিয়ে কথা বলে। ভারতকে অপমান করলে, ভারতের পতাকাকে কেউ যদি ইউনিভার্সিটি কলেজের সামনে রেখে দেয়, তাকে মারিয়ে যায়, সেটা নিয়ে গর্ব করে বলে যে আমরা ভারতের পতাকাকে অপমান করেছি, তাহলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ তারা কিন্তু প্রতিবাদ করবে। তার জন্য রাজনীতি করার দরকার হয় না। আমাদের দেশের আইনজীবী, আমাদের দেশের ডাক্তার, স্টুডেন্ট, আমরা সাংবাদিক, প্রত্যেকে আমরা এটাকে নিয়ে প্রশ্ন করতে পারি, আমাদের অধিকার রয়েছে, দেশ আমাদের বলে। এবার উনি আপনার সঙ্গে ডিবেট করতে চাইছেন, কি বলবেন? যে ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে KM রকিবুল ইসলাম রিপন। আচ্ছা রিপন দাদা, আপনি বোধহয় উর্দুর ওভারডোজ খেয়ে ফেলেছেন, বুঝেছেন তো? আমার নামটা হচ্ছে অব্র সেন। আমার নাম ভুল বলতে পারেন, তা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু উচ্চারণটাও ভালো করে করতে পারেন না আপনি। কি বাংলাদেশে থাকেন আপনি, বাংলা উচ্চারণ করতে পারেন না? বেশি উর্দু শিখে ফেলেছেন নাকি? হ্যাঁ, থামুন, অনেকক্ষণ বাজে বকেছেন, অনেকক্ষণ বাজে বকেছেন। আপনার সময় একটা কথা বলিনি, থামুন। আপনি আমাকে বলুন না, এত বড় জাতীয়তাবাদী আপনি, আপনার দেশের কোন জাতীয়তাবাদ শেখায় আপনাকে যে ভারতবর্ষের পতাকার উপরে মারিয়ে যেতে হবে? কোন জাতীয়তাবাদ শেখায়? ও ছাড়ুন আপনার ফোন, ওই ফোনটা ভারত থেকে আমদানি করা আপনাদের। ছাড়ুন। কোন জাতীয়তাবাদ আপনাদের শেখায় যে জালিভাবে একজন বাংলাদেশি আম্পায়ার ভারতীয় ক্রিকেটারকে আউট দেবে? কোন জাতীয়তাবাদ শেখায় একটু বলে দেবেন? এবং কোন জাতীয়তাবাদ শেখায় যে ভারত থেকে আমদানি করে নিয়ে যাওয়া, সবই তো আমদানি করেন মোটামুটি, খুব ভালো কথা, সেই ভারত থেকে আমদানি করে নিয়ে যাওয়া লুঙ্গি মালকোচা করে দিল্লি দখল করতে আসবেন? কোন জাতীয়তাবাদ শেখায় দাদা এগুলো আপনাদেরকে? সেজন্য জাতীয়তাবাদের এই ভণ্ডামিটা না আপনাদের দেশের ওই একদম পটিয়া মিডিয়াগুলোতে বসে করবেন, যেখানে খালি জামাতিরা বসেন আর আপনারা বসেন। অন্য জায়গায় এসে সব জ্ঞান ঝাড়তে আসবেন না। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে যে স্পোর্টসম্যান স্পিরিটটা তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এক সময় অবধি ছিল। পাকিস্তান তো আপনাদের এখন নতুন বাবা হয়েছে, তো নতুন যে সন্তান হয়েছে আপনারা পাকিস্তানের, তো আপনাদের মধ্যে সেই স্পোর্টসম্যান স্পিরিটটা কি নেই? একজন এলিট প্যানেলে নথিভুক্ত আম্পায়ার আছে আপনাদের, ওই লোকটা 3টে টেস্ট খেলেছেন আপনাদের দেশের হয়ে। এই লোকটা আজকে আল্ট্রাইট টেকনোলজিকে ভরসা না করে, তার চোখের ওপর ভরসা করে যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে দিচ্ছে, যেটা নট আউট ক্লিয়ারলি সুনীল গাভাস্করও বলেছেন। এবং খালি তাই নয়, সেটা হলে তাও ঠিক ছিল, কেমন ডাবল স্ট্যান্ডার্ডস আপনি দেখুন। আপনি তো বড় জাতীয়তাবাদী, আপনি বড় একদম সত্যের পথপ্রদর্শক, আপনি বুঝুন ব্যাপারটা। তার কয়েক ওভারের মধ্যে যখন আকাশদীপ বলে আরেকজন ইন্ডিয়ান ব্যাটসম্যানের ব্যাপারে ডিআরএস ছিল অস্ট্রেলিয়া, তখনই কিন্তু স্পিকোমিটার, তখন ওই আল্ট্রাইট টেকনোলজির ওপর ভরসা করেই কিন্তু এই থার্ড আম্পায়ার তাকে আউট দিয়েছে। এখানে হচ্ছে দ্বিচারিতা, এখানে হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। তার মানে কি, আমি যদি এখানে বসে বলি উনি জামাতি আইডিওলজিতে সম্পৃক্ত হয়েছেন, তাহলে কি আমি ভুল বলবো? নয়তো একজন এলিট প্যানেল নথিভুক্ত আম্পায়ার এই জিনিস একটা ইন্টারন্যাশনাল গেমে কি করে, এই আমার প্রশ্ন রইল। কিন্তু এর বাইরে আমার কয়েকটা প্রশ্ন রয়েছে।
আপনারা যে লুঙ্গি পরে মালকোচা পরে আপনার দলের না, না, আপনি- বড় বড় আপনি- নেতারা যে এক ডায়লগ সেকেন্ড, দিচ্ছিলেন, অপর, আপনি আমার কি একটা সেগুলো প্রশ্ন সমর্থন আছে। করেন? এত বড় বড় তো কথা বললেন, আমার আপনি একটা কি প্রশ্ন সমর্থন আছে। করেন সেগুলো? না না অপর আমার একটা প্রশ্ন আছে। ওনাদের দেশের আসাদুজ্জামান ফুয়াদ একজন আইনজীবী, আমি কিছুক্ষণ আগে তার বক্তব্য শোনালাম, যদি আমার টিমের কাছে রেডি থেকে আমি আরো একবার শোনাবো। বাংলাদেশে ক্রিকেটের মানেটা কি? একজন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ আইনজীবী, তিনি বলছেন ক্রিকেট খেলা নিয়ে তিনি কি বলছেন একবার শোনাই। রিপন ভাইও শুনুক, অব্রসেন রয়েছেন উনিও শুনুন। দেখুন, ক্রিকেটারদের বাড়িঘরদোর জ্বলতে দেখেছি আমরা বাংলাদেশে, আমাদের দেশে হলে কেউ ভাবতেও পারতো না। কিন্তু ক্রিকেটকে কিভাবে দেখে বাংলাদেশে একবার শুনুন, আর শুনে উত্তর দিন আমাকে। শুনুন একবার আসাদুজ্জামান ফুয়াদ কি বলছেন। এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে, একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে? সেই জিনিস নিয়ে কত লাফালাফি। কি বলি বলুন রিপন ভাই, এবার আপনি বলুন। একটা বল নিয়ে একটা 10 জন লোক ঘুরে বেড়াচ্ছে, একটা বল নিয়ে খেলে, একটা বল আর একটা কাঠ নিয়ে খেলে, এটা হারাম জিনিস, এই জিনিস কেউ খেলে? আপনারা তাই মনে করেন? আমি এক লাইন বলি যে রিপন বাবু একটা জিনিস বুঝুন, আপনাদের যদি এইটা মানসিকতা হয় তাহলে এই এলিট প্যানেলে বসে আম্পায়ারিং করার দরকার নেই তো। জামাতিদের সঙ্গে বাংলাদেশে ফিরে চুকিতকিত খেলতে পারে তো লোকটা, তাহলেই মিটে যায়। আপনারা তো ক্রিকেট বোঝেন না, ক্রিকেটকে সম্মান দেন না, খেলাকে সম্মান দেন না, তাহলে সেই জিনিসটা করলেই তো মিটে যায়। এখানে বড় বড় ডায়লগ করছেন কেন জাতীয়তাবাদের? কিছুই তো বোঝেন না। আর জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ? লুঙ্গিটা যে বলেন, যেটা নিয়ে আবার গর্ব করে মালকোচা করার কথা বলেন, সেটাও তো ভারত থেকে নিয়ে যাওয়া। লজ্জাও নেই। আমি এই ক্রিকেটটাকে নিয়ে কিভাবে দেখেন আপনারা? আমার সত্যি জানতে ইচ্ছে করছে, কারণ আমাদের শোটা শুনছে অনেক লোকে, তারা ভাবছে যে আসাদুজ্জামান ফুয়াদ তিনি যা বলছেন এটা কি আপনারাও কি তাই বলেন? প্লিজ বলুন, প্লিজ বলুন। আমার যিনি প্রতিপক্ষ উনি আমার কাছে কয়েকটি প্রশ্ন করেছে, এই কারণে উনাকে ধন্যবাদ জানাই। উনি যেটি বললেন প্রথমে, জাতীয়তাবাদ যারা, তারা তাদের মধ্যে ভণ্ডামি ছাড়া কিছুই নেই। আমরা বাংলাদেশের মানুষ না, যারা, আমি বলেছি যারা ভণ্ডামি করছে তাদের কথা। আপনার জাতীয়তাবাদ কি এটা বলে যে বাংলাদেশের বুকে ভারতবর্ষের পতাকা মারিয়ে দিতে হবে, সেটা জাতীয়তাবাদ? এই উত্তর দিন। তারা কিভাবে জোর করে বাংলাদেশের মানুষকে সীমান্তে হত্যা করে, আমরা সেটা দেখেছি। আমরা তাদের আপনারা বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে কি করছেন? ওটা কোথাকার জাতীয়তাবাদ? কোথাকার জাতীয়তাবাদ? আপনার জাতীয়তাবাদ বলে যে চিকেন নেক দখল করবো, সেভেন সিস্টার্স না খেতে পেয়ে মরে যাবে, এটা আপনার জাতীয়তাবাদ? নাটক করছেন, আমরা সেই সকল নাটক করছেন। কাজে আমাদেরকে শিখাতে 2 নম্বরই জাতীয়তাবাদী আপনি, আর কিছুই না। জাতীয়তাবাদ যারা, তারা ভারতের রাজনীতি শিখিয়ে দিয়েছে গত 17 বছরের কে শিখিয়েছে? রাজনীতিরা কে শিখিয়েছে? কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রাজনীতিরা কে শিখিয়েছে? আচ্ছা একটা কথা বলুন আমাকে, আপনাদের মিথ্যাচারের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। আপনারা খাবেন দাবেন, ভাত টাত খেয়ে গিয়ে আবার রাত্রিবেলা গিয়ে ভারতকে গালাগাল দেবেন। ভারতের থেকে চাল নিয়ে ওই চাল সেদ্ধ করে ভাত খেয়ে, ভাত ডিম খেয়ে রাত্রিবেলা ঢেকুর তুলতে তুলতে ভারতকে গালাগাল দেবেন। এর থেকে বিচারিত আর কিছু হতে পারে না। একটা কথা বলুন তো, দেশের জাতীয় সঙ্গীতটাকে সম্মান করেন? দেশের জাতীয় সঙ্গীতটাকে সম্মান করেন? ওটা ভারতীয়রই লেখা। শুনতে পারে না জাতীয়তাবাদের। আরে ফুল মশাই বাজে বকে যাচ্ছে তখন থেকে। আপনার জাতীয়তাবাদ কি বলে যে ভারত বিদ্বেষ ছড়াতে হবে? এটা যদি আপনার ওই 2 নম্বরের জাতীয়তাবাদের নিদর্শন হয়, তাহলে ধিক্কার জানাই। আমি বলে দিচ্ছি, যারা এই জাতীয়তাবাদের কথা বলে তারা অশিক্ষিত, তারা বাংলাদেশের দেশ বিরোধী বলে আমি মনে করি। রাষ্ট্রীয় ক্ষমতায় জাতির বিরুদ্ধে তারা কাজ করছে। ভয় পেতেন না। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। না না, আপনাদের ফ্রিতে জাতীয়তা, ডিম এক নেবেন, সেকেন্ড, এক ভিক্ষা সেকেন্ড করবেন, আর তারপর বড় বড় কথা। এক সেকেন্ড, আপনাদের জাতীয়তাবাদ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালাটা সমর্থন করে? আপনাদের জাতীয়তাবাদ মুক্তিযোদ্ধার গলায় মালাটা সমর্থন করে? এবং বিজেপি নেতাদের মাথা খারাপ হয়েছে, যার কারণে বিজেপি নেতারা বাংলাদেশকে উচ্চারণটাও পারেন না আপনি। কোথাকার অশিক্ষিত বলুন তো আপনি? বিজেপি নয়, বাংলাদেশের নাগরিক নাকি? বাংলা ভাষা পারেন না, হাইডস খেয়েছেন পাকিস্তানি উর্দু, বুঝতে পেরেছেন? আপনার থেকে জাতীয়তাবাদ শিখবো?
না ওনারা লজ্জা, আপনি লজ্জা, আপনি আপনার মতো মানুষ বাংলাদেশের লজ্জা, এটা কিন্তু জাতির লজ্জা, এটা কিন্তু ভাবার বাঙালি জাতির বিষয়। লজ্জা। বাংলাদেশের বাঙালি কিন্তু জাতির বাংলাটা লজ্জা। সঠিকভাবে বলতে পারে না, তারা কোথায় কোথায় জি বলে, তারা স্নান করাকে গোসল করা বলে, তারা বাংলা ভাষা বলতে পারে না। উর্দু পাঞ্চ করে এরা কথা নাকি বলে। ভাষা আন্দোলন করেছিল। ছি, ছি, আরে আগে উচ্চারণ করা শিখুন, বাংলা উচ্চারণ করা শিখুন, বলছি তো। সেটাও বাংলাদেশের মানুষ জানে। আরে বাংলাদেশের মানুষের সঙ্গে নিজেদেরকে এক করবেন না, আপনারা হচ্ছেন অশিক্ষিত ফান্ডামেন্টালিস্ট, আপনারা অশিক্ষিত ফান্ডামেন্টালিস্ট, বিচ্ছিন্নতাবাদী, পরিষ্কার বলছি তো। ও চিল্লে কিছু হবে না, ও চিল্লে কোনো লাভ নেই, অশিক্ষিতর মতো কথা বলে যাচ্ছেন। এই যে উচ্চারণ শিখুন আগে। রিপন বাবু, বাংলাদেশের জনগণের একটু জন্য পড়াশোনা করে এক আসবেন। সেকেন্ড, বাংলাদেশের জনগণের জন্য বিএনপি এত ভাবে, লুৎফুজ্জামান বাবরকে বলুন তো, বাবরকে, লুৎফুজ্জামান বাবরকে, পিন্টুকে, তাদেরকে বলতে মারছেন তারা বাংলাদেশি নয়, যে হিন্দুদেরকে মারছেন তারা বাংলাদেশি নয়, কেন? উত্তর দিন। আপনারা দেশের জনগণের কথা ভাবেন? লজ্জার আরে মতো থামুন, কথাবার্তা বলা। থামুন। আপনি তো প্রথম থেকে বাবরকে, বাজিয়ে বকে যাচ্ছেন, লুৎফুজ্জামান বাবরকে পরমাণু অস্ত্র পাওয়ার জন্য পাকিস্তানের থেকে ভিক্ষা চাইছেন, পাকিস্তানের হাতে পায়ে ধরছেন। বাংলাদেশ জনগণকে নিয়ে ছোট করে কথা বলছে। আরে বাবা, আপনি উচ্চারণটা শিখুন, তারপর বাংলাদেশি জনগণ নিয়ে কথা বলবেন। বাংলায় উচ্চারণ করতে পারেন না। আমি আবার আসবো, রিপন অপ্র আবারও আসবো। আমার মনে হয় কি রোজ আপনি এত লম্বা একটা লিখে আনেন, সেই লেখা দেখে দেখে পড়েন, নিজে থেকে বললে তো আর আচ্ছা, কিছু আপনি কি বলতে পারতেন। ভারতীয় লুঙ্গি পরে আছেন? ওটা কি মালকোচা করে আসবেন সেটা বলুন, কাজের কথা বলুন। অনেক Anyway, পয়সা বকেছেন। রুদ্রনীল অনেক সেন, পয়সা বকেছেন। এক সেকেন্ড, রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা এবং অভিনেতা, আমাদের ভারতীয় অভিনেতা এবং বিজেপি নেতা, রাজনীতিও করেন। রুদ্রনীল ঘোষ কি বলছেন? আসছি ক্রিকেটের মাঠে আজকে বাংলাদেশি থার্ড আম্পায়ার ভারতীয় ব্যাটসম্যানকে আউট করে দিল, নট আউট, সবাই দেখলো, তাকে আউট করে দিল। তারপর গোটা বিশ্বজুড়ে আলোচনা চলছে এই মুহূর্তে যে বাংলাদেশি থার্ড আম্পায়ার কেন এরকম সিদ্ধান্ত নিলেন, নিজের সমস্ত ক্রিকেটের নিয়ম কানুনকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ভারতীয় বলে বিদ্বেষবশত এরকম মারাত্মক সিদ্ধান্ত, নট আউটকে আউট করে দিল। গোটা দেশে লেখালেখি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুদ্রনীল ঘোষ অভিনেতা, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন এই বিষয়ে একবার শোনাই। যে পাকিস্তানের হাতে বাংলাদেশের 30 লক্ষ মানুষ বাপচাচারা খুন হয়েছিল, যে পাকিস্তান ইলেকট্রিসিটি দিতে পারছে না নিজের দেশের মানুষকে, তারা ভারতের থেকে চিনি না কিনে চিনি কিনছে পাকিস্তানের থেকে, আর চিনি যাচ্ছে পাকিস্তানে কোত্থেকে? ভারত থেকেই। বাংলাদেশের যে ক্রিকেট খেলা হলো, যেখানে টোটাল পুরস্কারের মূল্য 4 কোটি টাকা, তার মধ্যে 3.5 কোটি টাকা খরচ করে পাকিস্তানের গায়ক রাহাত ফতে আলী খানকে নিয়ে এলেন। তাকে অনুষ্ঠান জনপ্রিয় করতে গেলে ভারতেরই সিনেমার গান লাগে, তিনি গান গাইছেন, আর ভারতের গানে তাল মিলিয়ে বাংলাদেশি যুবক যুবতীরা এবং প্রচুর সমন্বয়করা উপস্থিত হয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেন, ভারতের গানেই তারা হাত পা তুলে আনন্দ নৃত্য করছেন। ভারত ছাড়া বাঁচতে পারবেন? এটাই হচ্ছে সার কথার এক কথা, ভারত ছাড়া আদৌ বাঁচতে পারবে কি বাংলাদেশ? আমি আবারও প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা যে আজকের ডিবেটটা শেষ করবো এখানে। এই প্রশ্ন রইল, যে প্রশ্ন সর্বতভাবে সব দিক থেকে বারবার করছি আমরা, এখনো পর্যন্ত যে বন্ধুত্ব সৌহার্দ্যর জায়গা রেখে ভারত টানা সাহায্য করে যাচ্ছে বাংলাদেশকে, যদি সত্যি ভারতের বিজেপি সরকার মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে আর নয়, কোনো দিক থেকে কোনো জাহাজ, কোনো পণ্য, কোনো কিছু যাবে না, এই ছোট্ট দেশটা সার্ভাইভ করতে পারবে? চীন থেকে সাহায্য পাবে আদৌ? চীন বাঁচাতে পারবে? পাকিস্তান বাঁচাতে পারবে? এই প্রশ্নগুলো করব এবং আগামী দিনেও করব। তবে বছর শেষ হয়ে গেল, বছরের শেষ শো আজকে। আগামী বছর আবারও দেখা হবে, আগামীকাল 31শে ডিসেম্বর, নতুন বছরের শুভেচ্ছা আগাম। আর তার সঙ্গে জানাই এবছরে অজস্র ভালোবাসা পেয়েছি। সোজাসুজি স্বর্ণালীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মানুষজন, যারা প্রত্যেকে দেখেছেন। সোজাসুজি স্বর্ণালী বছরের শেষেও টিআরপিতে 1 নম্বর। এই মুহূর্তে রেটিংস দেখতে পাচ্ছেন আপনারা, 7টা থেকে 8টা 1 ঘন্টা রেটিংসে সোজাসুজি স্বর্ণালী 7টায়, রিপাবলিক বাংলা 27.9% এবং এপি আনন্দ সেখানে প্রতিদ্বন্দ্বী যে চ্যানেল তারা 23.4%, এবং অন্য ক্ষেত্র 7টা থেকে 7:30 যে এই মুহূর্তে রেটিংস দেখতে পাচ্ছেন 33.1% রয়েছে রিপাবলিক বাংলা। প্রত্যেককে অনেক ধন্যবাদ, পাশে থাকবেন, ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।